গ্রহণ করো। আমরা সেই আগের মতোই যে সকল প্রশ্ন পূর্বে এসেছিল বিভিন্ন সময় পরীক্ষায় সেগুলি নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে বলে নিই, গতকালকের ভিডিওটা মনে হয় পরবর্তীতে রেকর্ড হয় নাই। ওই যে মাঝে আমি যে স্টপ করেছিলাম, আমার মনে হয় এটা রেকর্ড হয়নি। পরবর্তীতে দেখলাম না যে স্যার, একেবারে কম, এই জন্য ওটা আর আমি আর দেই নাই। যাই হোক, তো আমরা আজকে গতকালকে সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম যে টহল ডিউটিরত কনস্টেবল কোন বিষয়ে তল্লাশি পরিচালনা করতে পারেন। আচ্ছা, একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে তা উদ্ধার করার প্রক্রিয়া সহ একটি নমুনা জব্দ তালিকা প্রস্তুত করুন। আসলে একজন কনস্টেবল তিনি ডিউটিরত অবস্থায় তিনি কোন বিষয়গুলো তল্লাশি করতে পারেন, আসলে এখানে কিন্তু এই পরোয়ানার কথাটা কিন্তু বলা হয়নি। এখানে বুঝতে হবে এই পুলিশ আইনের 23 ধারার মধ্যে বলা আছে যে একজন পুলিশের যে সকল বিষয়কে দায়িত্ব হিসেবে আলোচনা করা হয়েছে, এ সকল দায়িত্ব পালনকালে একজন কনস্টেবল বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। কোথায়? জুয়ার আড্ডাখানা, মদের আড্ডাখানা ও শৃঙ্খল চরিত্রের লোকজনের আগমন, এ সকল স্থানে একজন পুলিশ সদস্য বিনা পরোয়ানায় সেখানে তল্লাশি করতে পারে। আর অবৈধ অস্ত্র পাওয়া গেলে পুলিশের যেটা করণীয়, অর্থাৎ অবৈধ কোনো অস্ত্র পাওয়া গেলে পুলিশ অফিসার এর সাথেই তা জব্দ তালিকা আমলে জব্দ করে হেফাজতে নেবেন এবং এই হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে তিনি একখানা জব্দ তালিকা তো প্রস্তুত করলেনই। এরপর তিনি কি করবেন? এই ব্যক্তিটাকে জব্দ তালিকা সহ ধৃত ব্যক্তি এবং জব্দ তালিকা উদ্ধারকৃত অস্ত্র সহ থানায় সোপর্দ করবেন। এখন প্রশ্ন হলো, আহ একটা নমুনা জব্দ তালিকা প্রস্তুত করুন, অর্থাৎ এটাকে তোমার ধরে নেওয়া, আমরা কথা বলি না, এটা আন্দাজে যেটাকে বলা হয়, অনুমান করে একটা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। যাক, গতকালকে আমরা আলোচনা করেছি সাক্ষ্য কত প্রকার ও কি কি। এই প্রশ্ন আসছিল এক সময় 2014 সনে, সাক্ষ্য কত প্রকার এবং কি কি। তো আমরা সাক্ষ্য কত প্রকার? স্যার দুই প্রকার প্রধানত সাক্ষ্য। দুই প্রকার স্যার। সাক্ষ্য দুই প্রকার, দালিলিক সাক্ষ্য আর একটা মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। কত ধারা এটা? 59 59-60। যাক, বিষয়টা হলো এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে মৃত্যু, নিখোঁজ, বিদেশে অবস্থানরত ব্যক্তির সাক্ষ্য কতটুকু গ্রহণযোগ্য সাক্ষ্য আইনের আলোকে আলোচনা। যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি নিখোঁজ, যে ব্যক্তি বিদেশে আছে, তার সাক্ষ্য কতটুকু গ্রহণযোগ্য আলোচনা করুন। কত ধারা এটা? সাক্ষ্য 33 ধারা স্যার। আচ্ছা, কত ধারা এটা? জাফর সাক্ষ্য কি মোবারক, কত ধারা? কিছুই বোঝে না। নাজমুল, কত ধারা এটা? সাক্ষ্য আইনের 32 হয়নি স্যার? সঠিক উত্তর সাক্ষ্য আইনের 32 ধারা, অর্থাৎ 32 ধারার মধ্যে বলা আছে যিনি মৃত বা যিনি নিখোঁজ বা যাকে আদালতে হাজির করা সময় ব্যয় সাপেক্ষ বা যিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন, সেই ব্যক্তির পূর্বের দেওয়া জবানবন্দি পরবর্তীতে আদালতে বিচারকালে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। বিষয়টা ক্লিয়ার? কে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে কে সাক্ষ্য দেওয়ার যোগ্য, তাহলে আমরা কোনটা লিখবো? কে সাক্ষ্য দেওয়ার যোগ্য, আমরা কোনটা লিখবো? 118 জনের যিনি কথা বলতে পারে এবং আদালতকে বুঝাতে সমর্থ কথা হয়। বলা না, সাক্ষ্য আইনের 118 ধারায় বলা আছে যিনি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে সক্ষম, সেই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য। বিষয়টা বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। যে ব্যক্তি হুম যে ব্যক্তি আদালতের আদালত জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন তিনি সাক্ষ্য দেওয়ার যোগ্য। একজন শিশুকে আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য? যদি স্যার আদালতে তার প্রশ্নের মানে তার প্রশ্ন উত্তর দিতে সমর্থ হয়, সেক্ষেত্রে শিশু সাক্ষ্য হিসেবে যোগ্য। বোবা কি 118 আদালতে ধারা। সাক্ষ্য দেওয়ার যোগ্য? জি যোগ্য স্যার। স্যার, যদি ইশারার মাধ্যমে সে যদি আদালতকে বুঝাইতে কত পারে। ধারা? স্যার বোবা 118 ধারাই যোগ্য স্যার। হ্যাঁ,
বোবাকে আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য কত ধারা নাজমুল? 19 স্যার। স্যার 119 118 ধারা স্যার। কে? 118 ধারা যুদ্ধ। এই 118 স্যার। জান্নাতুল কত ধারা? 119 স্যার, বোবার সাক্ষী। শোনো, বোবা আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য, এই বিষয়টি হলো সাক্ষ্য আইনের 118 ধারা, সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। আর 119-এ বলা আছে বোবার সাক্ষী কোন ধরনের সাক্ষী হিসেবে গণ্য করা হবে, সেটা হলো 119। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ জি ওই স্যার। ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন, তাতে ইশারায় দিক আর লিখিত আকারে দিক বা মৌখিক ভাবে দিক। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, একজন এএসআই কি মামলা তদন্ত করতে পারেন? তোমাদের একটা প্রশ্ন আসছিল এক সময়, জানো তো? স্যার, এটা পিআরবি 207 গ গ ধারা গ বিধি স্যার, 207 গ পিআরবি। কখন পারেন? যখন স্যার যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা অসুস্থ থাকেন বা ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকেন এবং অন্য কোনো থানার অফিসার যদি স্যার বাইরে থাকেন, সেক্ষেত্রে স্যার থানায় ইকবাল, এসে কখন পারেন? কখন পারেন? পিআবি 300 অপমৃত্যু মামলার ক্ষেত্রে স্যার। হ্যাঁ, দূর মিয়া, না। এএসআই কি মামলা তদন্ত করতে পারেন? এখানে আর ঘটনাটা বুঝতেছে না। 255 করতে পারে না। 255 খতে বলছে যদি থানার 4-1 তো পিআরবি 207 গ অনুযায়ী যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থাকে, না করতে না, পারে স্যার। এটা ভুল। এটা ওই যে বিভিন্ন ছাগল পাগলের গাইডে লেখা আছে, শোনো। বিআরবি 207-এর গতে বলা আছে একজন এসআই অনিবার্য কারণে মামলা তদন্ত করতে পারেন। জীবনে তো বই পড়ো না, ফাওকে একটা গাইড বানাইছে, গাইডটা পড়ে না দাও। এখানে বলা আছে যে একজন এসআই অনিবার্য কারণে, অর্থাৎ একজন এসআই কে যদি মামলার তদন্তের ক্ষমতা প্রদান করা হয় তাহলে তিনি তদন্ত করতে পারেন। আর তিনি যখন থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকবেন অন্য অফিসারের অনুপস্থিতিতে, সেক্ষেত্রে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, তখন যদি থানায় অন্য কোনো অফিসার উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে তিনি নিজে দায়িত্বভার গ্রহণ করতে পারেন। এগুলো পড়তে হবে তো, বই না পড়লে তো পাশ করা যাবে না। এই ছাগল পাগলরা গাইড লিখে তো নষ্ট করে দিছে এখানে। বিআরবি 207-এর একদম। 207-এর গ পড়ে দেখো কি লেখা আছে। একজন এএসআই কখন মামলা তদন্ত করতে পারে? যখন ডিউটি অফিসার থাকে। তোমার কে বলছে কথাটা? এএসআই নিজেই তদন্তের দায়িত্ব নিতে পারেন 207-এর গ, সেখানে বলা আছে যদি কোনো অফিসার না থাকেন। এই যে সুন্দর করে দেখো কি বলা আছে, যখন ওসি জুনিয়র এসআই অনুপস্থিত থাকেন, অসুস্থ থাকেন, তখন সিআরপিসি 4-এর ত অনুযায়ী একজন এএসআই ওসির দায়িত্ব গ্রহণ করিতে পারেন এবং ওসির সকল দায়িত্ব তিনি পালন করতে পারবেন। বিশেষ জরুরি পরিস্থিতি ব্যতীত তাহাকে তদন্ত কাজে নিয়োগ করা যাইবে না। তাহলে ডিউটি অফিসার থাকলে করে। এরপরে বলা আছে এমনকি যখন এসআই উপস্থিত থাকেন তখন তিনি মামলার খবর টবর ইত্যাদি, সেখানে বলা আছে দেখো, যদি এসআই থানার সীমানার মধ্যে থাকেন তাহলে এসআই এফআইআর এর অনুলিপি অভিযোগকারীকে বা পুলিশ একজন দলকে সেখানে পাঠাবেন। কি দেখো বলা আছে, এএসআই অনুপস্থিত বা অসুস্থ থাকলে কেবল তখনই একজন এএসআই তদন্তের ভার গ্রহণ করবেন। এখানে দুটো বিষয় বলা আছে। প্রথমে বলা আছে একজন এএসআই কে যদি অনিবার্য কারণে, অর্থাৎ যখন কোনো সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর কেউ নেই, তখন অনিবার্য কারণে তাকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া যাবে। এছাড়া দিতে পারবেন কি তার অফিসাররা। আর নিজেই একটা তদন্তের দায়িত্ব নিতে পারবেন যখন তিনি থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকবেন, অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন। তখন তখন যদি থানায় আর কোনো সাব ইন্সপেক্টরও না থাকে, তখন মামলা তদন্ত করা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি নিজেই তদন্তভার গ্রহণ করতে পারেন। এই যে বিষয়গুলো শোনো, এই আমাদের সমস্যা হলো আমরা আইন তো পড়তেও চাই না, পড়ার চেষ্টাও করি না। আমাদের ওই যে গাইড গাইড সাহেবরা যেটা লেখছে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করি। কি নাজমুল, একটু বইটা পড়ে দেখো তো 207-এর গতে কি বলা আছে। কে পড়ছো কোনোদিন? অনিবার্য কারণে তাকে তদন্ত কাজে নিয়োগ করা যাইবে না, তার মানে কি বিশেষ প্রয়োজন ছাড়া তাকে কখনোই তদন্ত কাজে নিয়োগ করা যাইবে না। এরপরে বলা আছে সে যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন তখন যত রকমের ঘটনা আসে ওসি সাহেব যেভাবে ঘটনাগুলো তদন্ত ব্যবস্থা নিতে পারেন, এই এসআইও একই রকম পারবেন। যদি সাব ইন্সপেক্টর থাকে সেখানে তিনি এফআইআর পাঠাবেন। যদি কাকে পাঠাবেন? অভিযোগকারীকে সহ
একটা দলকে সেখানে পাঠাবেন, সবকিছু করতে পারবেন। যদি কোনো অফিসার না থাকে তখন নিজেই তিনি তদন্তের দায়িত্বভার গ্রহণ করবেন। এটাই বলা আছে পিআরবি 207-এর পদে। আর যখন অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে তখন তিনি মামলা তদন্ত করতে পারেন। কে কইছে তোমার এই কথাটা? কি বই পড়ে দেখো না, 207-এর গতে কি বলা আছে? কি নাজবুল, জি স্যার। কি জান্নাতুল, বই পাইছো তোমরা না বই নাই তোমাদের? সঠিক জি স্যার, আপনি স্যার। যেটা বলছেন ওইটাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটাই সঠিক স্যার। আমার কাছে সঠিক হবে, কারণ আমি তো পয়সা নিয়ে পড়াই, বিনা পয়সা তো পড়াই না। হ্যাঁ, কি কাজী সোহেল? জি স্যার। মোবারক হোসেন, ভালো করে পড়ছো কি? মাথা টাথা একটু দেখো, তুমি তো আবার লাইলি মজনুর মতো হয়ে যাচ্ছ। জি স্যার, দেখছি স্যার। ঠিক কি আছে বলা আছে সেখানে? হ্যাঁ, স্যার, আপনি যেগুলো স্যার করতে বলছেন স্যার, এটা হুবহু আছে। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তোমরা যদি না বোঝো তাহলে কিছুই করার নেই। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে বুঝতে হবে। স্যার, হ্যাঁ, কথা বলছে একটু আগে স্যার, মৌখিক সাক্ষ্য দালিল সাক্ষ্য বললেন স্যার, কাকে বলে স্যার? এটা আসলে মূলত ধারা কত বললেন স্যার, একটু কাইন্ডলি। শোনো, সাক্ষ্য দুই রকমের, একটা হলো মৌখিক সাক্ষ্য, একটা হলো দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কাকে বলে? এই মৌখিক সাক্ষ্য আসলে এটা সাক্ষ্য আইনের 60 ধারা। বিষয়টা বুঝতে পারছো? আর আমি তো স্যার ভুল করছিলাম, মানে সাক্ষ্য আইনের 3 ধারা, মৌখিক সাক্ষ্য দালিল সাক্ষ্য, আমি না, বুঝলাম ওইটা এত। এখানে শোনো, তোমাদের এই জন্য সমস্যা। সাক্ষ্য আইনের 3 ধারায় বলা আছে সাক্ষ্য কাকে বলে। সাক্ষ্য আইনের 3 ধারায় বলা আছে সাক্ষ্য কাকে বলে, দলিল কাকে বলে। দালিলিক না কিন্তু, দলিল কাকে বলে। ওখানে বুঝতে দলিলের পারছি কথা আছে, দলিল আর দালিলিক আলাদা। না, বিষয়টা কি বুঝতে পারছি ক্লিয়ার? বুঝতে পারছি বুঝতে পারছি স্যার। ওখানে মৌখিক সাক্ষ্যের কথা বলা নেই, বলা আছে সাক্ষ্য কাকে বলে। জি স্যার। শোনো, এটা নিয়ে অনেক তর্ক করতে হয়, তোমরা অযথা তর্ক করে সময় নষ্ট করো না। এগুলো তোমাদের বিষয় না, তোমাদেরকে পড়াচ্ছি তাই। এগুলো এএসআই দের প্রশ্নে অনেক তর্ক হয় এগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি একজন এএসআই কি মামলা তদন্ত করতে পারেন? আমরা লিখবো যে হ্যাঁ, পিআরবি 207-এর গ বিধি অনুযায়ী একজন এএসআই তখনই মামলা তদন্ত করতে পারেন, অনিবার্য কারণে তিনি মামলা তদন্ত করতে পারেন। এছাড়া যখন তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থাকবেন অন্যান্য অফিসারের অনুপস্থিতিতে, সেক্ষেত্রে তিনি যদি দেখেন যে এই বিষয়টি তদন্ত করা প্রয়োজন কিন্তু থানায় কোনো কর্মকর্তা, কোনো সাব ইন্সপেক্টর উপস্থিত নাই, সেক্ষেত্রে তিনি নিজেই মামলা তদন্তের ভার গ্রহণ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কি হাফিজ রংপুর, এই সমস্ত ভাব আসলে কি বলবো, ওই জি স্যার। শেষ সময় যদি তোমাদেরকে ভুল সংশোধন করাতে হয় তাহলে কেমনে বুঝবো? এই রিয়াজ, রাজলক্ষ্মী সবগুলাই অর্ধেকই হলো ক্যামেরা বন্ধ, ঘটনাটা কি? আমার ওই রুমের ভিতরে লাইট বন্ধ, এক উস্তাদ আছে সাইডে, 10টা লাইট বন্ধ করে দিতে পারে। ওটা সারা জীবন এরা শুনে আসবা তোমরা, লাইট বন্ধ করতে হবে, এটা করতে হবে। তো তোমার তোমার লাইট জানা লাগবে না। এই জন্য মাঝে পাশাপাশি বেড তো স্যার, এই জন্য একবার চোখে এই জন্য জমায়। এই জন্য মাঝে মাঝে এই মোবাইলটা নিয়ে ক্লাসের সময় অন্য জায়গায় গিয়ে বসতে হবে। বুঝতে পারছো? জি স্যার। একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, তুমি উত্তর দিতে পারলা না, তার ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ এই সকল ব্যক্তি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। হ্যাঁ, যাক, আসামির অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠানের আইনি প্রক্রিয়া আলোচনা করুন। অর্থাৎ আসামির অনুপস্থিতিতে আদালত কি বিচার কার্য পরিচালনা করতে পারেন? আর স্যার, সিআরপি 339 ক্ষয় করে স্যার। কি বলা আছে সেখানে? সিআরপিসি 319 বলা হয়েছে স্যার, এই যে সিআরপিসি 68 বা 87, 88 ধারা মোতাবেক কার্যক্রম করার পর যদি সেই ব্যক্তি আদালতে হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করা যায়। কি জান্নাতুল, সঠিক হলো? জি স্যার, সঠিক স্যার। সঠিক স্যার। মানে 68, তারপরে 75 এই ধারাগুলো আছে, তাই না? না স্যার, ওগুলো নাই স্যার। ওগুলো না স্যার। নাই। না, ও তো বললো, রাকিব তো তাই বললো।
75 বলি নাই স্যার, ওই বলছে হলো যেমন ক্রোক আর হুলিয়া আরে মিয়া, 88। তোমার উত্তরটা হলো 339-এর খ। সেখানেই বলা আছে সিআরপিসির 87-88 ধারার বিধান পালন করিবার পরও যদি কোনো ব্যক্তি আদালতে হাজির না হন বা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারিক আদালত আসামির নাম ঠিকানা উল্লেখ করে দৈনিক প্রকাশিত 2টি পত্রিকায় তার নাম ঠিকানা বিস্তারিত প্রদান করে 30 দিনের কম নয় এরকম একটা দিন ধার্য করে বিজ্ঞপ্তি দিতে পারেন। এই ধার্য তারিখের মধ্যে যদি কোনো আসামি আদালতে আত্মসমর্পণ না করেন বা পুলিশ কর্তৃক গ্রেপ্তারে হাজির না থাকেন, সেক্ষেত্রে বিচারিক আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ করতে পারেন। পড়াশোনা করবা ভালো রকম, এই ল্যাংটা পড়াশোনা করে লাভ নেই। হাফ, বুঝতে পারছো? কখনো পড়াশোনা এভাবে করতে হয় না। পড়াশোনা করতে গেলে বই কি বলছে, আমি যতই গল্প করি না কেন, আমার সাথে মিলাতে হবে তোমার মূল বই কি বলা আছে। সেখানে বলা আছে সিআরপিসি 339-এর ক্ষয়ের একে বলা আছে সিআরপিসি 87-88 ধারার বিধান পালন করিবার পর যদি, এ কথা স্পষ্ট উল্লেখ করা আছে। তুমি আবার 68 যাচ্ছ, এ যাচ্ছ, ও যাচ্ছ, কার কাছে শিখছো? এগুলা উল্টাপাল্টা কিছু লোক বই লেখছে, তাদের বই আছে, ওরা জানে না তো। বিষয়টাকে বুঝতে পারছো? স্যার স্যার অর্থাৎ একজন ব্যক্তির মালামাল ক্রোক করা হলো, হুলিয়া দেওয়া হলো, এই জন্যই ওখানে হুলিয়া ক্রোক এ কথাটা আসবে না। আমরা কথাটা লিখবো 87-88 ধারার বিধান পালন করিবার, অর্থাৎ বইয়ের বাইরে তো আমরা নেই, আছি। না স্যার, জাফর ইকবাল, না স্যার, সম্ভব না স্যার। কারে পড়াবো আর বুড়া বয়সে? এই 500 টাকা পড়াইতে পড়াইতে মাথাটা শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? আর আগামীতে পড়াবো না 500 টাকায়, বুঝলা? এই পড়ায় লাভ নেই, আমার কারেন্টের বিলে আসে না, এই ক্লাসেও আসে না, ও ক্লাসেও আসে না। কারণ এই যে আমার তো জুম কেনা, এই প্রতি মাসে জুমের বিল হলো 2500 টাকা। জুমের বিল দেওয়া লাগে প্রতি মাসে। আমার জুম কিন্তু কেনা, এটা জানো তো? জি স্যার। যাক, কথা শেষ। জনসাধারণ, জনগণ বা সাধারণ জনগণ কোন কোন ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য? সিআরপিসি 42 ধারা স্যার। 42-এর ক এবং খ দুটো কথা আসবে। এটা কিভাবে উত্তরটা লিখবো আমরা? ওই বই দেখে যা আছে তাই লিখবো? সিআরপিসি 42-এর উল্লেখ করা আছে, পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে একজন আমরা আসামিকে কথাটা গ্রেপ্তার এভাবে করতে লিখবো নাকি ঘোড়ার ডিম নিয়ে গ্রেপ্তারি পারো? আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো সিআরপিসির 42 ধারা পর্যালোচনা করে দেখা যায় নিম্ন বর্ণিত কাজের ক্ষেত্রে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। ক, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি কোনো আসামিকে গ্রেপ্তার করতে যান, গ্রেপ্তারি পরোয়ানা বলে যদি কোনো আসামিকে গ্রেপ্তার করতে যান, সেই গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে যখন, অর্থাৎ করিতে গেলে তখন যদি সে আসামি পলায়ন চেষ্টা করে, তখন সংশ্লিষ্ট পুলিশ অফিসার ওই আসামিকে গ্রেপ্তার করিবার লক্ষ্যে, এবং ম্যাজিস্ট্রেটও কিন্তু আছে, ম্যাজিস্ট্রেটও কিন্তু আসামি গ্রেপ্তারের জন্য জনসাধারণের সাহায্য চাইতে পারেন, সাহায্য চাইতে পারেন আসামি পলায়ন রোধ করে। এরপরে খতে বলা আছে যে নদী নালা খাল বিল, টেলিফোন টেলিগ্রাফ, সরকারি কোনো স্থাপনা, বাঁধ রক্ষার্থে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। যদি জি কখনো স্যার। যদি কখনো প্রশ্ন আসে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের দাবি, যুক্তিসঙ্গত দাবি সত্ত্বেও যদি সাহায্য না করেন, সেক্ষেত্রে জনসাধারণের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাইবে? ব্যাখ্যা এর দিন। করে আছে 27 স্যার। আমরা লিখবো, আরে ঘোড়ার ডিম, ওইভাবে লিখে তো নাম্বার পাইবে না মিয়া। তোমাকে বলতে হবে যে পেনাল কোডের 87 ধারায় উল্লেখ করা আছে সিআরপিসির 42-এর ক এবং খ ধারায় যে সকল ক্ষেত্রে একজন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট জনসাধারণের নিকট সাহায্য চাইতে পারেন। পুলিশ বা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত কারণে যদি কোনো জনসাধারণ সাহায্য না করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে পেনাল কোডের 187 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। এগুলো তো বুঝতে হবে। দীপ্তি, দীপ্তি কি আমাকে শুনতেছো? দীপ্তি না কি নাম জানি তোমার? তোমার নাম তো নাই। দীপ্তি রানী স্যার।
হ্যাঁ, রানীর ইয়া কই, ক্যামেরা কোথায়? ক্যামেরা চালাতে হবে। তুমি তো ট্রেনে নাই এখন। যাই হোক, মিথ্যা নাম ঠিকানা বা পরিচয় প্রদানকারীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়? কেউ যদি মিথ্যা পরিচয় দেয় বা আহ, মিথ্যা নাম ঠিকানা দেয়, কি ব্যবস্থা গ্রহণ করা যায়? কত ধারার প্রশ্ন সেটা? স্যার সিআরপিসি 57 এক ধারা উল্লেখ করা আছে স্যার, যদি কোনো এখানে শুধু ব্যক্তি। এখানে শুধু তো এক ধারা হবে না, এক দুই তিন, তিনটাই তো হবে, যেহেতু বলছে যে জি স্যার। মিথ্যা নাম বা পরিচয় প্রদানকারীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, এখানে পুরোটাই লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? 57 ধারার জি স্যার। কে? রাজলক্ষ্মী, শ্রীকান্ত, আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হাফিজ কি বুঝছো না বোঝো নাই? হাফিজ কি এতদিনে কিছু বোঝার মতো বুদ্ধিশুদ্ধি হয়েছে? জি স্যার, জি স্যার। গ্রেপ্তার বলতে কি বোঝায়? ফৌজদারি কার্যবিধি ও পুলিশ আইন অনুযায়ী পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? বড় প্রশ্ন। প্রথম দিতে হবে গ্রেপ্তার কাকে বলে, এরপরে পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সিআরপিসি অনুযায়ী এবং পুলিশ আইন অনুযায়ী। তাহলে গ্রেপ্তার কাকে বলে নাজমুল? স্যার সিআরপিসি 46 এক ধারা উল্লেখ করা আছে, গ্রেপ্তার বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি উম, আইন অমান্য করার কারণে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা খর্ব কাকে করে বলে মোবারক? আইনের গ্রেপ্তার কাকে হেফাজতে আনলে বলে? গ্রেপ্তার বলা হয়। মোবারক, গ্রেপ্তার কাকে বলে? মোবারক, গ্রেপ্তার কাকে বলে? সিআরপিসি দ্বারা উল্লেখ করা আছে স্যার, অথবা কার্য দ্বারা কোনো ব্যক্তিকে। এই জন্য বললাম যে জীবনে ওই বই ছাড়া আর তো কিছু দেখো নাই। কথাটা হলো যে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকে গ্রেপ্তার বলে। বক্তব্যটা হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকে গ্রেপ্তার বলে। তো এখানে আরেকটা বিষয় বলা আছে যে কথা অথবা কার্য দ্বারা যদি আয়ত্তে আনা না যায়, আমরা কিন্তু এটা চাই নাই। গ্রেপ্তার কাকে বলে চেয়েছি, ওখানে কিন্তু বলে নাই কিভাবে গ্রেপ্তার করিতে হইবে, তা কিন্তু বলেনি। প্রশ্নটা হলো গ্রেপ্তার কাকে বলে, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। শোনো, ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ আইন অনুযায়ী কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? ফৌজদারি কার্যবিধি কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? আর সিআরপিসি 54 ধারা, সিআরপিসি আচ্ছা, 54 57 ধারা ধারা। স্যার। 54 ধারার কোন কোন কাজে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? কোন কোন কাজে? কি 54 ধারার কোন কোন? হ্যাঁ, সিআরপিসি 9টা ক্লোজ স্যার। আবার ওই যে এটা ক্লোজ তো বুঝলাম, তো এগুলো কি কি আছে? কোনো কোনো আমলযোগ্য অপরাধ কোনো ব্যক্তিকে এবং তারপরে? যার যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে এবং সন্দেহ করা হয়েছে। তারপরে শোনো, আমাদের যারা গাইড লিখছে, হ্যাঁ, এই গাইডালারা 54 ধারা সম্পর্কে অপব্যাখ্যা দিয়েছে। এর পিছনে 54 ধারার প্রথম উদাহরণ যেটা বলা আছে যে একজন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কোন ভাবে? যাহার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে যে তিনি কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছেন, যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হচ্ছে বা বা অভিযোগ রয়েছে। এখানে কয়েকটা বিষয় বলা আছে, কিন্তু আমলযোগ্য অপরাধের সাথে জড়িত এটা দিয়ে শেষ করে দেয়, তাই না? গাইডি কি স্যার তাই করছে স্যার। নাম্বার কেমনে পাবা তুমি? আবার শিখাইছে শরিয়াতে আমল, এটা কোনো কাম হইলো? প্রথমে বলা আছে যে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত ভাবে কারণ আছে, সন্দেহ করা হচ্ছে বা খবর পাওয়া গিয়েছে। বিষয়টা কি বুঝতে পারছো?
জি স্যার। বা অভিযোগ রয়েছে। এরপরে কি বলা আছে? যাহার নিকট ঘর ভাঙার, কথা কম, যাহার নিকট ঘর ভাঙার কোন সরঞ্জাম পাওয়া যাইবে, তিনি যদি তাহার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে। তৃতীয়ত, সরকার কর্তৃক যাকে ফেরার হিসেবে ঘোষণা করা হয়েছে। চতুর্থত, যাহার নিকট চোরাই মাল পাওয়া যাইবে, তিনি যদি তাহার উপযুক্ত প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে। পঞ্চম বলা আছে, কোন সরকারি কর্মচারীর কর্তব্য কাজে বাধা দান বা কোন সরকারি কর্মচারীর হেফাজত থেকে পলায়ন করেছে মর্মে সন্দেহ করা হচ্ছে। তো এখন এভাবে 9টা উদাহরণ, অর্থাৎ নবম পর্যন্ত উদাহরণ দেওয়া আছে। নবমত, আমাদের যে বিষয়গুলো আমরা আসলে বোঝার চেষ্টা করি না, না বুঝলে আমাদের কিছুই করার নেই। হুম। এরপরে পুলিশ আইনের 34 ধারা। স্যার এখানে পিআরবি 316 দেবো না, 16 দিয়ে পানি খাও। বুঝতে পারছো? আমরা দেবো না স্যার। শোনো, প্রশ্ন বলছে সিআরপিসি এবং পুলিশ আইন, তুমি আবার পিআরবি পাইলা কোথায় এখানে? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। প্রশ্ন আসছে, জনসাধারণ কখন দেহ রক্ষার প্রয়োজনে একজন ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে? পেনাল কোডের 100 ধারার মধ্যে দেয়া আছে। তা 153 পিআরবি দিচ্ছ কেন? এই যে গাইডের মধ্যে ছাগলের দল লিখছে 153 পিআরবি, ওটা কি জনসাধারণের জন্য বলছে না পুলিশের জন্য বলছে? প্রশ্নেই তো বলা আছে যে কোন কোন কাজের ক্ষেত্রে একজন জনসাধারণ আর একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। প্রশ্নেই তো বলা আছে জনসাধারণ, সেখানে আবার পিআরবি 153 তুই পাইলি কই বাবা? কে? আমার কথা কি শুনতে পাচ্ছ না পাওনি? জি স্যার। কি রাসেল, আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? কিভাবে লিখবো আমরা? কিভাবে কথাটা লিখবো? দেখো একই প্রশ্ন কিন্তু বারবার আসছে, আমি এই জন্য দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ হয় 2015 সালে পরীক্ষায় এটা আসে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? তাহলে আমরা কিভাবে লিখবো এই প্রশ্নের উত্তর, হাফিজ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কিভাবে লিখবো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? আমরা কিভাবে লিখবো? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার স্যার নিজের জান অপরের জানমাল রক্ষার্থে প্যানেল করে বসতে। কি আর কেউ বলতে পারবা? স্যার, হ্যাঁ। পেনাল কোডে 96 ধারা উল্লেখ করা আছে, আত্মরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝানো হয়েছে যে অধিকার প্রয়োগ করে একজন আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন, তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। বক্তব্যটা হলো যে পেনাল কোডের 96 ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার বলতে ওই অধিকারকে বোঝানো যায় যে অধিকার প্রয়োগ করে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে প্রতিহত করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। প্রশ্ন হলো যে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যাবে এবং কোন ক্ষেত্রে এ অধিকার প্রয়োগ করা যায় না। তার মানে যাবে কখন? 100 ধারায় বলা আছে। দেখো প্রশ্ন বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। অনেক গাইডে কিন্তু 100 ধারাও দেওয়া আছে, 103 ধারাও দেওয়া আছে, আছে না? কি? আছে স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছ? যখন প্রশ্ন আসে যে আহ দেহ রক্ষার কারণে, অর্থাৎ কোন কোন কাজের বিরুদ্ধে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, অর্থাৎ কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়, এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র পেনাল কোডের 100 ধারা, কিন্তু অনেক গাইডে এখানে 103 ধারাও দেওয়া আছে, আছে না? জি স্যার। আচ্ছা স্যার। পিআরবি 153, পুলিশ আইনের 30-এর ক, কি যে হাবিজাবি ছ্যাড়া বানাইছে ওরাই জানে নাকি? হ্যাঁ। জি স্যার।
আমরা এগুলো দেব না, যা জানতে চেয়েছে তাই দেব। আচ্ছা, যদি তাই হয় তাহলে ওই ব্যক্তিটা যখন লিখলেন যে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়, তখন তো আবার সেই প্রশ্নে 100 ধারা দেয়নি, দিছে নাকি? না স্যার। তো তাহলে আত্মরক্ষার ক্ষেত্রে আবার সম্পত্তি রক্ষার অধিকার দিচ্ছিস কেন? আমার উত্তরটা দাও। কে? রাকিব, আমার কথা শুনতে পাচ্ছ? না বুঝে যা হয় স্যার। হ্যাঁ, আমরা না বুঝে দেব না, আমাদের মূল বই আমরা অনুসরণ করব, আমাদের মূল বইয়ের বিকল্প নাই, আমরা বই দেখে লিখবো। কিন্তু এই যে আলোচনা করতেছি, এরকম প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, আমরা যেন লেখার সময় ভুল না করি। আমার কথা কি বুঝতে পারছো? আমরা লেখার সময় সময় যেন সঠিক উত্তরটা দিই। এগুলো সবারই গাইডে একই অবস্থান, কি বলবো বলো? ওরাই ভালো, কারণ ওদের গাইড বিক্রি হয় বেশি, ওদের ছাত্র বেশি। অনলাইনে বহু ছাত্র দেখি, প্রত্যেকদিন ছাত্রের অভাব নেই। তার গাইডে তো 96 97 দুটো দিয়ে স্যার। শোনো, 96 97 এটা নিয়ে অপরাধের কিছু নাই, কিন্তু কথাটা ওইখানে আলাদা, যে দেহরক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনি তা অপরাধ হবে না। সেখানে তো 103 ধারা দেওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? ক্ষেত্রে তো শুধু না, স্যার একটু ভেবে রাখছে। সুযোগ নেই স্যার। 100 দ্বারা হবে, 3 ধারা দেওয়ার সুযোগ নেই স্যার। চুরি বলতে কি বোঝায়? চুরির জন্য কি কি শর্ত আবশ্যক? চুরি কখন দস্যুতায় সামিল হয়? আলোচনা করুন। চুরি কাকে বলে? চুরি বলতে কি বোঝেন? আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? চুরি জি স্যার। কাকে বলে? তার পেনাল কোডের 378 দ্বারা উল্লেখ করা আছে, চুরি বলতে বোঝায় যদি কোনো উল্লেখ কথা ব্যক্তি। না, তোমার বুঝতে হবে কি বলছে। চুরি বলতে কি বোঝেন আমরা লিখবো পেনাল কোডের 378 ধারা অনুযায়ী চুরি বলতে বোঝায়। অর্থাৎ ও যেভাবে প্রশ্ন করছে আমি উত্তরটা ঠিক সেভাবে লিখবো। আমার কথা বুঝতে পারছো কি? আমার কথা বোঝো নাই? যে জি বুঝেছি। স্যার। তাহলে আমাদের এখানে এ হবে কেন? হ্যাঁ বলো। হ্যাঁ বলো দেখি, চুরি বলতে কি বোঝায় বলো। স্যার পেনাল কোডের 378 দ্বারা উল্লেখ করা হয়, চুরি বলতে বোঝায় যদি আবার কোনো উল্লেখ ব্যক্তি। করা আছে মেয়ে ঘোড়ার ডিম। তোমাকে লিখতে হবে, প্রশ্ন আসছে চুরি বলতে কি বোঝায়, তোমাকে লিখতে হবে পেনাল কোডের 378 ধারা অনুযায়ী চুরি বলতে বোঝায়। সেটা বুঝতে পারছো? অর্থাৎ ও যেভাবে, আবার যে প্রশ্ন চুরি কি, তোমার লাগবে চুরি হলো 378 ধারা অনুযায়ী চুরি হলো, এরপর তুমি কথাটা চলে আসো। আমি যেটা বোঝাতে চাচ্ছি, পেনাল কোডের 378 ধারা বলা আছে চুরি, কিন্তু সেখানে তো বলা নাই চুরি কাকে বলে বা কোন কাজটা চুরি বা চুরির শর্ত কি। আমরা এই জন্য যারা খাতা কাটবে তাদেরকে বুঝাবো যে না, আমি বই দেখে লিখলেও আমি প্রশ্ন বুঝে, প্রশ্ন যেভাবে চেয়েছে আমি ঠিক সেভাবে উত্তরটা দিয়েছি। আমার কথা কি বুঝতে পারছো রাকিব? জি স্যার। সঠিক হ্যাঁ স্যার, বলো। বুঝছি। আচ্ছা, চুরি কাকে বলে এখন খুব ভালো করে বলো। 78 ধারা অনুযায়ী চুরি হলো কি? চুরি কাকে বলে বলো? আমাদের মোবারক, চুরি কাকে বলে? কি রাকিব, আমার কথা শুনতে পাচ্ছ? সব দেখি মুখ বন্ধ করে বসে আছে, ঘটনা কি? শুনতে পাচ্ছি স্যার। তো উত্তর দেওয়া না কেন তোমরা? উত্তর তো সঠিকটা দিতে হবে, না বুঝলে আবার বলতে হবে। চুরি কাকে বলে? কে? জান্নাতুল, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কি তোমরা আমার কথা কেউ শোনো না? ক্লিয়ার শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। শুনতে পারলে উত্তর দিচ্ছ না কেন আমি বুঝলাম না, উত্তরটা তো একজন দিবা। তোমাদেরকে তো উত্তরটা দিতে হবে যে স্যার এটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, উত্তরটা এটা, কারণটা কি? কি জাফর ইকবাল, চুরি কাকে বলে? স্যার, হ্যাঁ, চুরি কাকে চুরি বলে? বলতে বোঝায় পেনাল কোডের 378 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসদুদ্দেশ্যে এক স্থানে অন্য স্থানে স্থানান্তর করাকে চুরি বোঝায় স্যার।
তার মানে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলভুক্ত কোনো সম্পত্তি অসৎ উদ্দেশ্যে এক স্থান থেকে দখলভুক্ত অস্থাবর কোনো সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করায়, তাহলে ধরে নিতে হবে এটা চুরি। ভালো কথা। আবার যদি আসে চুরির শর্ত কয়টি কি কি, তাহলে আবার আমাকে ওই কথাটাই লিখতে হবে। প্যানেল কোডের 378 ধারা অনুযায়ী চুরির শর্ত 5টি। প্রথম কি, সম্পত্তিটি কারো দখলভুক্ত সম্পত্তি হইতে হইবে। দ্বিতীয়ত কি, সম্পত্তিটি অস্থাবর সম্পত্তি হইতে হইবে। তৃতীয়ত কি, অসৎ উদ্দেশ্য হইতে হইবে। এরপরে কি আছে, আর কি আছে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। জি স্যার। চুরি কখন দস্যুতায় পরিণত হয়? স্যার, পেনাল কোডের 390 ধারা অনুযায়ী চুরি তখনই দস্যুতা পড়ে যখন চুরি করতে দিয়ে দখলদারকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে বা মৃত্যুর ভয় দেখায়, তখনই চুরি দস্যুতা শোনো, পরিণত হয় স্যার। এখানে কথাটা আমি বলি, প্যানাল কোডের 390 ধারায় দুটো উদাহরণ দেওয়া আছে। দস্যুতার জন্ম হয় দুটো ভাবে, একটা হলো জোরপূর্বক সম্পত্তি আদায়ের মাধ্যমে, আর একটা হলো চুরির থেকে, এই তো নাকি? তা স্যার, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে চুরি কখন দস্যুতায় পরিণত হয়। তাহলে প্যানাল কোডের 390 ধারায় যে অংশটা বলা আছে চুরি যখন দস্যুতায় পরিণত হয়, শুধু আমরা ওই অংশটাই লিখবো। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছি স্যার। আর যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখন দস্যুতা, তখন কি করব? তখন আমাকে দুটো লিখতে হবে, চুরির থেকে দস্যুতায় পরিণত হয়, জোরপূর্বক সম্পত্তি আদায়ের থেকে দস্যুতায় পরিণত হয়। জি বিষয়টা স্যার, বুঝতে পারছো বুঝতে পারছি। না বোঝো নাই? বুঝতে পারছি। যা এই দস্যুতার যে বক্তব্যটা হলো প্যানাল কোডের 390 ধারা অনুযায়ী দস্যুতা কিভাবে সৃষ্টি হয়, চুরি কখন দস্যুতার কোন হয়। এখানে বলা আছে যে চর্য সম্পত্তি লইয়া যাইবার কালে তাৎক্ষণিকভাবে গুরুতর আঘাত বা আশু মৃত্যুর ভয় দেখালে হয়, কিংবা কোনো আক্রমণ করলে হয়, বা অবরোধ করলে হয়, বা কোনো আঘাত করে কোনো সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেলেও হয়। তার মানে এখানে প্যানাল কোডের 390 ধারায় চুরি তখনই দস্যুতায় পরিণত হয় যখন চোদ্দ সম্পত্তি লইয়া যাইবার কালে চোর বা চোরেরা, সেটা বুঝতে পারছো, জি স্যার। গুরুতর আঘাত বা মৃত্যুর ভয় দেখায়, মৃত্যুর ভয়। বা আক্রমণ করেন, বা অবরোধ করেন, বা কোনো আঘাত করে, সেক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হয়। প্রশ্ন হলো, একটা প্রশ্ন আসছিল যে চুরি, দস্যুতা, ডাকাতি একই সূত্রে গাঁথা। চুরি, দস্যুতা, ডাকাতি একই সূত্রে গাঁথা। দেখো, ডাকাতের বড় ভাই কিন্তু চোর ছিল, অর্থাৎ ডাকাত দল 5 জন ব্যক্তি কনামক ব্যক্তির বাড়িতে শীত কেটে চুরি করা কালে ক জেগে উঠায় এই 5 জন ব্যক্তি কয়ের হাত পা বেঁধে সকল মালামাল নিয়ে যায়। এক্ষেত্রে ওই 5 জন ব্যক্তির অপরাধ কি, কোন ধারা অপরাধ কি? আমার কথা কি বুঝতে পারছো? 395 স্যার। 395, অর্থাৎ অলরেডি ডাকাতি হয়ে গেছে। এখানে যেহেতু বেঁধে ছিল 95 হবে, 97 হবে। বুঝতে পারছো? বাধাটাও একটা আঘাত। হুম, এই জন্য বলছি অনেকে আবার চুরি লিখতে পারে, 382 লিখতে পারে। যদি এরকম প্রশ্ন আসে যে ক খ গ অম এই 5 জন ব্যক্তি রাত্রিকালে অমুকের বাড়িতে শীত কেটে ভিতরে প্রবেশ করেন চুরি করার উদ্দেশ্যে, হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠায়, ক তার হাতে থাকা পিস্তল দিয়ে তার প্রতি তাক করে এবং সকল মালামাল নিয়ে চলে যায়, তখন কিন্তু এই চুরিটা চুরি থাকে না, এটা দস্যুতায় পরিণত, এটা ডাকাতিতে পরিণত হয়। আর এখানে যদি 4 জন লোক থাকতো তাহলে এটি দস্যুতায় হতো। তার মানে কি, সকল ডাকাতের বাপ দাদা ছিল চোর। চুরি দস্যুতায় পরিণত হতে পারে, চুরি ডাকাতিতে পরিণত হতে পারে, কিন্তু ডাকাতি কখনো দস্যুতায় পরিণত হয় না, ডাকাতি কখনো চুরিতে পরিণত হয় না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। একই সূত্রে গাথা কি, মানে এরা একটা একটার সাথে জড়িত। যাক,
তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, অনেকগুলো বলা হলো, কার কি বলার আছে বলো। দীপ্তি রানী বলো, তোমার কি বলার আছে? তুমি তো মাঝে মধ্যে ক্লাস করো না, এখন পানি টানি তোমার এলাকায় উঠে গেছে, বলো। স্যার মাঝখানে 5 দিন আমার কারেন্ট ছিল না, স্যার আমার বাসায় অনেক পানি হয়েছিল, এই জন্য স্যার ক্লাস করতে পারিনি। পানি যাক, ফ্রি পেয়ে যায়। ওই ইউটিউবে ক্লাসগুলো আছে, দেখে নিও। আর কারো কিছু বলার আছে তোমাদের? কিছু বলার আছে রাজলক্ষ্মী বা জান্নাতুল? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে আসামি হাজতে রাখার পূর্বে করণীয়টা একটু, প্রশ্নটা একটু বুঝে দেন। আসামি হাজতে রাখার পূর্বে ফাঁড়ি ইনচার্জ বা থানা ডিউটি অফিসারের করণীয় কি? পিআরবি 328। বিষয়টা বুঝতে পারছো? শুধুমাত্র ওই স্যার পিআরবি। যে 51 সিআরপিসি 51 52 আসবে। না, এগুলা ভুল, আচ্ছা এগুলা এগুলো ভুল, গাইডে লাগছে। এগুলা ভুল, এগুলা গাইডের বিষয়। আমরা শোনো, পিআরবি 328 সেখানেই বলা আছে যে যিনি থানার ডিউটি অফিসার থাকবেন তার নিকট একটা আসামি হাজির করা মাত্রই তিনি দেখবেন যে আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে। যদি থাকে তাহলে আঘাতের চিহ্ন বিষয়টি তিনি জেনারেল ডায়েরিতে নোট করে রাখবেন। প্রয়োজনে সাক্ষী হিসেবে লোক নিয়ে আসবেন। এরপর কি করবেন? তিনি হাজতখানায় প্রবেশ করে দেখবেন যে আসামি হাজতে গিয়ে আত্মহত্যা করতে পারে বা খুন করতে পারে বা পালিয়ে যেতে পারে, এরকম কোনো পরিস্থিতি আছে কিনা। এরপরে বলা আছে যে কোনো মহিলা আসামি যদি হয়ে থাকে, ধর্মীয় বিষয়ে তার হাতের শঙ্খ টঙ্ক ইত্যাদি ব্যতীত অন্য কোনো কিছু, হ্যাঁ, তার সাথে দেয়া যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখানে 51 52 আসার কোনো সুযোগ নাই। এখানে এগুলো হলো মাসের ভুয়া। পিআরবি 300, এই প্রশ্নের সঠিক উত্তর হলো পিআরবি 328। 328 বিস্তারিত উল্লেখ করা আছে, কেননা তুমি ডিউটি অফিসার। এখানে আইনে বলা আছে, 321 বলা আছে, 312-তেও বলা আছে, যে ধরবে তার কিছু কাজ আছে, যে ধরবে তার কিছু কাজ আছে। যদি অসুস্থ থাকে সে তার চিকিৎসা মিকিৎসা করে নিয়ে তোমার কাছে হাজির হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার তোমার এখানে তো বলে নাই যে যদি আসামি অসুস্থ থাকে তাহলে তুমি চিকিৎসা ব্যবস্থা করো, তা কিন্তু তোমাকে বলে নাই। তোমাকে বলছে যদি কেউ অসুস্থ থাকে তাহলে অসুস্থের বিষয়টি তোমার ডায়েরিতে নোট করো এবং প্রয়োজনে সাক্ষীকে নিয়ে আসো। অর্থাৎ মানুষকে দেখাও যে ভাই এরকম একটা রুগী, এই তার শরীরে আঘাত, আমি তাকে হাজতে রাখতেছি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। আর কারো কিছু বলার আছে? স্যার, হ্যাঁ বলো। আর স্যার একটু স্যার আজকে পড়ার বাইরে ছিল, দুইটা প্রশ্ন ছিল স্যার। বলতে থাকো। সড়ক পরিবহন 108 এবং 113, এই দুইটা ধারা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে স্যার? 108 113 কালকে আলোচনা করবো আমরা। কালকে প্রথমে এইটা আমি তোমাদেরকে বলবো কিরকম প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু? এত বড় প্রশ্ন বুঝাইতে গেলে সময় লাগবে। স্যার, হ্যাঁ বলো। এই যে গাইডে দিলাম স্যার, গাইডে দেখলাম অসৎ আচরণের কোন কোন কাজগুলো অসৎ আচরণের মধ্যে পড়ে স্যার। এখানে এটা দেখতেছি গাইডে দিচ্ছে স্যার, পুলিশ আইনে 23 ধারা দিছে, পুলিশ আইনে 29 ধারা দিছে স্যার, আচ্ছা, বাদ বাদ দাও। অসৎ পিআরবি আচরণ 87, সম্পর্কে আমি বলি। 108, 109, 110 দিছে স্যার। শোনো, এগুলো কি বলবো আর? অসৎ আচরণ বলা আছে কি জানো? এই যে শৃঙ্খলা, অর্থাৎ এখানে শৃঙ্খলা আপিল বিধি বা 1954 বিশেষ বিধান আছে, বুঝছো? এখানে এখানে আমার গাইডে অনেক কিছুই লেখা আছে যে অসদাচরণ বলতে কি বুঝেন। এই প্রশ্নগুলো আসলে এখন কি বলবো, এগুলা মানুষকে বলাও তো কিছু নাই। আইন বই তো তোমার আমার জন্য না, সবার জন্য, তাই না? জি স্যার। এই যে দেখো, শোনো, তোমাদের একটা জিনিস শিখাই দিই। যদি কখনো কোনো উত্তর বুঝতে না পারো, হুম, সেটা একটু দেখে নাও। তুমি চলে যাবা গুগলে, হুম, গুগলে চলে গেলা, গুগলে গিয়ে লেখো অসাধারণ, এই অসদাচরণ কি, দেখো কি বলা আছে, দেখো। অসদাচরণ অর্থে এখানে শব্দের অর্থ বলা হয়েছে কি জানো? অন্যায় আচরণ, দুর্ব্যবহার। বুঝছো?
যে সকল কাজ অসদাচরণের আওতাভুক্ত বলা আছে, অসদাচরণ অর্থ শৃঙ্খলা বা চাকুরির শৃঙ্খলার হানিকর আচরণ, যা সরকারি আচরণ বিধিমালা 1900 দেখো কত সুন্দর করে বলা আছে। এগুলো তো বুঝতে হবে। তুমি মানুষের কাছে যাবা কেন? অসৎ আচরণ কাকে বলে? তোমার কাছে যে বই আছে না, বইয়ে দেখো অসৎ আচরণ শৃঙ্খলা বা চাকরির শৃঙ্খলার হানিকর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর কোন বিধানের পরিপন্থী কোনো কাজ বা কোনো কর্মকর্তা ভদ্রলোকের পরে অনুচিত শিষ্টাচার কোনো আচরণ এবং নিম্নবর্ণিত অপরাধ সমূহকে অন্তর্ভুক্ত করবে। সেখানে নিম্নবর্ণিত কি বলছে? শিষ্টাচার, কর্তব্য অবহেলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসঙ্গত আদেশ অমান্যকরণ, কোন কর্তৃপক্ষের সরকারি কর্মচারীর বিরুদ্ধে নগ্ন হয়রানিমূলক মিথ্যা তুচ্ছ অভিযোগ করা, এটি অসদাচরণের সামিল। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এই যে দেখো এখানে তো তোমাদেরকে বলতেও হয় না, এখানে এই দেখো এখানে বলা আছে যে সকল অসদাচরণের অন্তর্ভুক্ত। তো তোমরা যদি না শিখতে চাও, জোর করে শেখানো যাবে না। তুমি আজকে ওখানে আমার নাম লেখো, তাও পেয়ে যাবা। অর্থাৎ এগুলো বুঝতে হয় অসদাচরণ কাকে বলে। শোনো, বিশেষ করে আমাদের সমাজে যে বিষয়টা, সেটা হলো যে ওই যারা গাইড লিখছে, লেখার দরকার লিখছে, যত ধারা দিবে তুমি তো তত আগ্রহ করে সেটা কিনবা, তাই না? জি স্যার। এটা থেকে বিরত থাকো। আমার গাইডও তোমরা কিনবা না, আমার গাইডও তোমাদের কেনার দরকার নেই। তোমরা কিনবা মূল বই। এখন আমার গাইডে যদি দেখো যে না, মূল বইয়ের নেই আমার কিছু লেখা আছে, তাহলে তোমরা কিনতে পারো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তো যাই হোক, আমরা শেষ করি। কারো কিছু বলার আছে এই মুহূর্তে? না স্যার। যদি প্রশ্নটা আসে তাহলে স্যার আমরা পুলিশ তাহলে কেস দ্বারা লিখলি তো স্যার হয়েছে না? কেন পুলিশ আইনে তেজ ধারা লাগবা? অসদাচরণ সম্পর্কে কোনো পুলিশ আইনে কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1979, বুঝছো, বিশেষ বিধান, ওখানে পরে দেখো লেখা আছে। বোঝো নাই? এইগুলো আমাকে দেবে না স্যার। আর জীবনে দিবে না। তোমার বললাম তো, তোমরা ফাও নিয়ে ঘোরো, এগুলো ফাও খাওয়া গপ্প নিয়ে ঘোরো। এমনি পারি না আবার ওই। তো ভালো থাকো সবাই, জি স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আর আলাইকুম স্যার। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো।